স্বাগত। আমি প্রগতি। শুরু করছি আজকের সংবাদ। বেলদা শহরে যে প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের সংখ্যা বাড়ছে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য তা ফের প্রমাণ পেলেন বেলদাবাসী। বেলদা বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল দোকান থেকে চুরি গেল দামি মোবাইল সহ নগদ টাকা। বাসস্ট্যান্ড এলাকায় সিসিটিভি রাত পাহারা সব থাকা সত্ত্বেও কিভাবে চুরির ঘটনা ঘটলো তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিল। পুলিশের নিষ্ক্রিয়তাকে দাবি করেছেন এলাকাবাসী। বেলদা শহরে যে প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের সংখ্যা বাড়ছে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য তা ফের প্রমাণ পেলেন বেলদাবাসী। বেলদা বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল দোকান থেকে চুরি গেল দামি মোবাইল সহ নগদ টাকা। বাসস্ট্যান্ড এলাকায় সিসিটিভি রাত পাহারা সব থাকা সত্ত্বেও কিভাবে চুরির ঘটনা ঘটল তা নিয়ে ব্যবসায়ীর মধ্যে আতঙ্ক দেখা দিল। পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন এলাকাবাসী। ঘটনায় জানা যায়, বেলদা বাসস্ট্যান্ডে সন্ধ্যা মোবাইল দোকানে শুক্রবার রাতে দোকানের উপরে টিন খুলে ভিতরে প্লাই কেটে দোকানের মধ্যে প্রবেশ করে দোকানদারের মধ্যে থাকা বেশ কয়েকটি দামি মোবাইল ফোন ও ক্যাশ বাক্সে রাখা কিছু টাকা নিয়ে ফের চম্পট দেয়। দোকানে সিসিটিভি থাকায় খালি গায়ে এক যুবককে দোকানের মধ্যে প্রবেশ করতে দেখা গেছে। তারপরে সিসিটিভির লাইন কেটে দিয়ে তার চুরি করে চম্পট দিয়েছে। আর এরপরে প্রশাসনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ব্যবসায়ীদের উদ্যোগে রাত পাহারার ব্যবস্থা, বেলদা ক্লাবের পক্ষ থেকে সিসিটিভির ব্যবস্থা সবকিছু করা সত্ত্বেও সমাজ বিরোধীরা বেলদাকে এক প্রকার তাদের মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছে। বেলদা থানার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বারে বারে অভিযোগ উঠেছে, সঠিকভাবে বেলদা শহরের সমাজ বিরোধীদের দৌরাত্ম্য বন্ধ করতে পারছেন না। ফলে প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। বেলদা বাসস্ট্যান্ডের মতো জনবহুল এলাকায় যেখানে চোরেদের চুরি করতে হাত পা কাঁপে না, সেখানে অলিতে গলিতে কি না করতে পারে। ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে অবিলম্বে বেলদা শহরে চুরি ছিনতাই বন্ধ করতে হবে। বিশেষ করে নেশার কারণে বেলদা শহরে বাড়ির বাইরে যা পাচ্ছে তাই চুরি করে নেশা করছে। এই নেশা কারবারে এবার মেয়েরাও যুক্ত হয়েছে বলে জানা গেছে। মহিলারাই পাতা গাঁজা ব্যবসা রমরমিয়ে চালাচ্ছে বেলদা শহর জুড়ে। আরো ভালোভাবে তুলতে পারে। এই যে পা নামিয়ে দেয়, এবার হার্ড ডিস্কটা বন্ধ করবে। এই যে দেখ, এইখানটায় পা দিয়েছে, এই দেখ গায়ে কিছু নেই। এই নামলা, এই গায়ে কিছু নেই। কি ঘটনাটা ঘটেছিল? এই আসতে কি ঘটনা ঘটেছিল? আগামীকাল আমরা দোকান বন্ধ। 21শে জুলাইকে সামনে রেখে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রতিটি এলাকায় প্রচার করছে। সেই মতো শনিবার বেলদা গঙ্গাধর একাডেমিতে একটি কর্মী সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। এই দিনে সভায় হাজির ছিলেন বিধায়ক সূর্যকান্ত অত্র, জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতি সুজয় হাজরা সহ প্রমুখ। 21শে জুলাইকে সামনে রেখে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রতিটি এলাকায় প্রচার করছে। সেই মতো শনিবার বেলদা গঙ্গাধর একাডেমিতে একটি কর্মী সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। এই দিনের সভায় হাজির ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতি সুজয় হাজরা সহ প্রমুখ। উল্লেখ থাকে, লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে। বিজেপির দখলে থাকা 3টি আসন দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। এক প্রকার রাজ্য থেকে যেভাবে সিপিএম মুছে গেছে, আগামী দিনে বিজেপিও সেই রাস্তায় যাচ্ছে বলে দাবি করেছেন শাসক দলের নেতারা। সেই মতো এবার 21শে জুলাই বিজয় উৎসব পালন করবে তৃণমূল কংগ্রেস। নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা রাজ্যের মানুষ এই দিন ধর্মতলার সমাবেশে আসবেন। এবার এই সভার গুরুত্ব রয়েছে, বিশেষ করে রাজ্য শাসক দলের ভালো সাফল্যের সঙ্গে সঙ্গে ইন্ডিয়া জোট ভালো ফল করেছে দেশে। বর্তমানে এনডিএ জোট সরকার চালালেও সেই সরকার কতদিন চালাতে পারবেন তা নিয়ে এখন থেকে প্রশ্ন দেখা দিয়েছে। আর তার মধ্যে এই রাজ্যে বিজেপির যা অবস্থা, তাতে আগামী দিনে এই দলে কোনো প্রবীণ বিজেপি নেতারা থাকতে পারবেন কিনা সেই প্রশ্নও দেখা দিয়েছে। 21 তারিখ কারা কারা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তা দেখার। তবে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে যাতে ভালো সংখ্যক কর্মী সমর্থক কলকাতায় যান সেই বার্তা দিলেন নেতৃত্বরা।
সেই রাজনৈতিক দলকে পশ্চিমবাংলা থেকে আর সামান্য একটু হলে তাদেরকে আমরাও টাকা বাইরে দিতে পারতাম। তাই এই 21শে জুলাই একটা তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সমাবেশ। এই সমাবেশে আমাদের আপনাদের সবাইকে উপস্থিত হতে হবে। দাদা আজকে কি কর্মসূচিতে এসেছিলেন? আমাদের প্রতি বছর 21শে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে আমরা রওনা দিই শহীদদেরকে স্মরণ করার উদ্দেশ্যে, এবং এটা আমাদের প্রতি বছরের দলের সর্ববৃহৎ আমাদের প্রোগ্রাম থাকে। তো 21শে জুলাই মানে হচ্ছে যে প্রতি বছর একটা নতুন নতুন রেকর্ড ভাঙার বিষয়। 2002 সালে যা রেকর্ড ছিল আমরা 2003 সালে দেখেই তার চেয়ে বেশি লোক, 2022 সালে দেখেই 2023-এ তার চেয়ে বেশি লোক। এবারে আশা করছি সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে 2024। এই কারণে আমাদের নেত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন যে আমাদের দেখুন জয় হয়েছে, কিন্তু 2019 সালে বিজেপি যে তাণ্ডব নৃত্য চালিয়েছিল সারা জেলা জুড়ে, আমরা কিন্তু 2024-এ জয়লাভের পরে আমরা সবাই শান্ত, যেরকমভাবে ছিলাম সেরকমই আছি। কোনো বিরোধী লোকের উপরে আমাদের কোথাও কোনো আক্রমণ নেই। সবাইকে আমরা সৌহার্দ্য, শান্তি, সম্প্রীতির একটা বাতাবরণ দেওয়ার চেষ্টা করছি। আমাদের নেত্রী ঘোষণা করেছিলেন যে আমাদের এই যে বিজয় সেটাকে আমরা শহীদদের উদ্দেশ্যে তর্পণ করবো। তো আমরা সবাইকে আহ্বান করে গেলাম যে সবাই মিলে চলুন আমরা ধর্মতলায় যাই এবং সেদিন নেত্রীর কথা শুনি। নেত্রীর কথা শুনে আবার আমরা এসে ব্লক, অঞ্চল, বুথ করে আমাদের এই আওয়াজ পৌঁছে। দাদা জেলা থেকে কত মানুষ যাবার আশা করছেন? আমাদের প্রতি বছর দেখুন, আমি এটাই এখানে বললাম যে কয়েক হাজার, অন্তত 10,000 মানুষ যায় যারা তৃণমূল কংগ্রেসের মিছিল মিটিং হাঁটে না। এমনিতে লক্ষাধিক লোক আমাদের জেলা থেকে যায়, কারণ আমাদের শুধু ওই পাশ থেকে মানে গড়বেদা 1, 2, 3, শালবনী, মেদিনীপুর সদর, মেদিনীপুর থেকেই 60-70 হাজার লোক যায়। বাকি আমাদের আবার এই প্রান্তে থেকে সব মিলে ধরলে কয়েক লক্ষ লোক শুধু আমাদের জেলা থেকেই যায়। দীঘা নন্দকুমার 116 জাতীয় সড়কের ছত্রধরার কাছে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে 2 ভাইয়ের মৃত্যু। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীঘা নন্দকুমার 116 জাতীয় সড়কের ছত্রধরার কাছে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে 2 ভাইয়ের মৃত্যু। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাথি 1 নম্বর ব্লকের নয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভুন্ডু বসান এলাকার বাসিন্দা 2 ভাই প্রকাশ রায় ও বিকাশ রায় বাড়ি থেকে বাইক নিয়ে ব্যবসার সূত্রে দীঘার দিকে রওনা দিয়েছিলেন। ছত্রধরার কাছে বাইকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় বড় ভাই প্রকাশ রায়। ছোট ভাইকে উদ্ধার করে কাথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঝাড়গ্রাম শহরে প্রকাশ্যে দিনে দুপুরে চলছে দেদার সরকারি জমি দখল করে বিক্রি। এবার ঝাড়গ্রামের সরকারি জমি দখল করে বিক্রি করার অভিযোগে শুক্রবার ঝাড়গ্রাম শহরের সত্যবান পল্লী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে ঝাড়গ্রাম আদালতে পেশ করল ঝাড়গ্রাম থানার পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত ব্যক্তির নাম সঞ্জয় পাল, বাড়ি ঝাড়গ্রাম শহরের সত্যবান পল্লী এলাকায়। পাশাপাশি পুরো ঘটনা তদন্তে নেমেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। ব্যাস এতক্ষণ পর ছবিটা কমপ্লিট হয়েছে। বিয়ের 1.5 মাসের মাথায় স্বামী সহ বাপের বাড়ির পরিজনদের হারালেন অপর্ণা। ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ আসার সময় কেশপুরের পঞ্চমীর কাছে লরির সাথে অ্যাম্বুলেন্সের দুর্ঘটনা। ঘটনায় মৃত 5, আহত 3 জন। বিয়ের 1.5 মাসের মাথায় স্বামী সহ বাপের বাড়ির পরিজনদের হারালেন অপর্ণা। ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে আসার সময় কেশপুরের পঞ্চমীর কাছে লরির সাথে অ্যাম্বুলেন্সের দুর্ঘটনা। ঘটনায় মৃত 5, আহত 3 জন। লরিটি মেদিনীপুরের দিক থেকে কেশপুরের দিকে যাচ্ছিল, অন্যদিকে ঘাটাল থেকে একটি অ্যাম্বুলেন্স করে রোগী নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল। সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের পঞ্চমীর কাছে বড়পুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। সেই ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীদের বেশিরভাগ আহত এবং নিহত হয়েছে। চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার কাশীগঞ্জের বাসিন্দা শ্যামাপদ বাগ, বয়স 35। মাস 1.5 আগে বিয়ে হয়েছিল কেশপুরের ন্যাড়াদেউল সংলগ্ন ভগবান চক এলাকার অপর্ণার সঙ্গে।
হঠাৎ করে কয়েকদিন আগে শ্যামাপদের স্ত্রী অপর্ণার পেটের যন্ত্রণা শুরু হলে প্রথমে তাকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে, পরে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার গভীর রাতে ঘাটাল হাসপাতালে অপর্ণার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। একটি অ্যাম্বুলেন্সে করে অপর্ণার স্বামী সহ শ্যামাচক গ্রামের বাপের বাড়ির সদস্যরা অপর্ণাকে ঘাটাল হাসপাতাল থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দেয়। তারপরেই পঞ্চমীর কাছে ঘটে মর্মান্তিক ঘটনা। একটি সিমেন্ট বোঝাই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 6 জনের। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে অপর্ণা ও অ্যাম্বুলেন্স চালক অভিষেক মল্লিক। শনিবার সকাল 10টা নাগাদ অপর্ণা বাগকে সংকটজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে সাত সকালেই এই মর্মান্তিক খবর আসার পর ক্ষীরপাইয়ের কাশীগঞ্জ এবং কেশপুরের ভগবান চকে মেয়ের বাপের বাড়িতে দেখা দিয়েছে শোকের ছায়া। অ্যাম্বুলেন্সে ছিল অপর্ণার স্বামী, মা, মামা ও মামিমা। অপর্ণা ছাড়া বাকি সকলের মৃত্যু হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় দুটি পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক দুর্ঘটনা এটা কেশপুরে হয়েছে। একটা অ্যাম্বুলেন্সের সাথে একটা লরির মুখোমুখি সংঘর্ষ। অ্যাম্বুলেন্সটা ঘাটাল থেকে আসছিল মেদিনীপুর মেডিকেল কলেজে। ওখানে একটা পেশেন্ট ছিল, সেই পেশেন্টকেই ট্রান্সফার করা হয়েছিল, তার জন্যই আসছিল। এখন পথেই অ্যাক্সিডেন্টটা হয় কেশপুরে, এবং তারপরে ইমিডিয়েটলি পুলিশ অ্যাকশন নিয়ে ওখান থেকে সঙ্গে সঙ্গে রিকভার করিয়ে সকলকে এখানে পাঠানো হয়। 8 জন টোটাল ছিল, ইনক্লুডিং ড্রাইভার। তার মধ্যে 6 জনই এখন অবধি দেখা যাচ্ছে, 6 জন ডেথ, 6টা মৃত্যু ঘটেছে। একজন ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে, একজন মোটামুটি স্টেবল বলতে পারি। মাল্টিপল ফ্র্যাকচার রয়েছে, বাট স্টেবল। ওদের বাড়ি মূলত হচ্ছে সিকেনগর এরকম ধরনের জায়গা, মানে দাসপুরে, চন্দ্রকোনা, হ্যাঁ এরকম জায়গাতে। তো আইডেন্টিফিকেশন বেশিরভাগেরই হয়ে গেছে, 1-2 জন বাকি রয়েছে। তাদের ফ্যামিলি মেম্বাররা আসছে আর কি, মানে ছেলের বাড়ির থেকে লোকজন আসছে। আসলে পর আমরা পুরো আইডেন্টিফিকেশন কমপ্লিট। সেই পেশেন্ট এখন অব্দি ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কি ঘটেছিল? ঘটেছিল একটা অ্যাম্বুলেন্স আর একটা বড় আলু গাড়ি নাকি বড় 16 চাকা গাড়ির সঙ্গে মুখোমুখি অ্যাক্সিডেন্ট। কতজন ছিল অ্যাম্বুলেন্সের মধ্যে? না, 7 জন অ্যাম্বুলেন্সে ছিল, 2 জন গাড়ির ড্রাইভার, বড় গাড়ি। কজন মারা গেছে? 7 জন মারা গেছে, 2 জন আমরা ছিলাম, বেঁচে আছে, ওদের হসপিটালে পৌঁছালাম। কোথাকার কোনো খবর পাওয়া গেছে? হ্যাঁ, অ্যাম্বুলেন্সটা সম্ভবত ঘাটার রানী অ্যাম্বুলেন্স, আর বড় গাড়িটা কোথাকার বলতে। জঙ্গলমহলে পরিবেশ দূষণ রুখতে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি জেলা পুলিশের। জঙ্গলমহলে পরিবেশ দূষণ রুখতে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি জেলা পুলিশের। উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগ চলছে। এক নাগাড়ে বৃষ্টি, হড়পা বান, পাহাড়ি রাস্তায় ধস স্বাভাবিক জনজীবনকে ব্যাহত করে তুলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অথচ দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি অব্যাহত। দুই বঙ্গে আবহাওয়ার দুই রূপের পেছনে পরিবেশ দূষণকেই দায়ী করছেন পরিবেশবিদরা। কংক্রিটের জঙ্গল আর বৃক্ষের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য তাকে ভারসাম্যহীন করে তুলেছে। তীব্র দাবদাহের কারণে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। পরিবেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প আর কিছু নেই, সেটা মানুষ এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর আষাঢ় মাস হলো বৃক্ষরোপণের আদর্শ সময়। ঝাড়গ্রাম জেলা পুলিশের বেলিয়াবেড়া থানার উদ্যোগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের খাড়বান্দি হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত হলো পুলিশের উদ্যোগে পরিবেশ দূষণ ঠেকাতে বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার প্রায় 50টি গাছ লাগানো হয় স্কুল প্রাঙ্গণে। এর পাশাপাশি স্কুলের সকল ছাত্রছাত্রীদের সাইবার ক্রাইম নিয়ে সচেতন করা হয়। এর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ, দুর্ঘটনা ঠেকাতে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক সহ একাধিক বিষয় ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সমীর অধিকারী, বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালথি, স্কুলের প্রধান শিক্ষক চঞ্চল পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এসডিএসএল, সাবধানে চালাও, জীবন বাঁচাও। কিন্তু আমি একটা কথা বলবো, পেছন থেকে কে আসছে, পেছন না, মানে টোটাল সমগ্র রাস্তাটাকে ঘিরে নিয়ে আসছে। ওই জন্য বলবো সাবধানে চলো, নিজের জীবন নিজের কাছে সুরক্ষিত রাখো, হেডলাইট করুন, হেলমেট পরলে। মূলত কি কর্মসূচি ছিল আজকে? কি প্রোগ্রাম ছিল জেলা পুলিশ?
আমরা গতকালও প্রোগ্রাম রেখেছিলাম, আজকে প্রোগ্রাম হয়েছিল। বনসৃজন মেন প্রোগ্রাম আছে, তার সঙ্গে আমাদের সাইবার ক্রাইম, চাইল্ড ম্যারেজ, তারপরে SDSL, এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন স্কুলে যেমন প্রোগ্রাম করছি, আজকে আমরা খারবাড়ি স্কুলেও প্রোগ্রাম করেছি, বাচ্চাদের অ্যাওয়ার্ড করেছি এবং ভবিষ্যতে আমরা আরও স্কুল কলেজ এগুলোতেও আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করব। এই প্রোগ্রাম কি চলতে থাকবে? হ্যাঁ, এটা কন্টিনিউ চলতে থাকবে। আপনার এদিকে একটু তাকাবেন। দফায় দফায় সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা, মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে পরীক্ষামূলক ফ্লাইট ট্রায়ালের জন্য সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা 17 থেকে 19 জুলাই ও 24 থেকে 26 জুলাই। বারবার নিষেধাজ্ঞার জেরে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের। দফায় দফায় সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা, মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে পরীক্ষামূলক ফ্লাইট ট্রায়ালের জন্য সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা 17 থেকে 19 জুলাই ও 24 থেকে 26 জুলাই। বারবার নিষেধাজ্ঞার জেরে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের। এবারও সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। প্রথম দফায় 17 থেকে 19 তারিখ, দ্বিতীয় দফায় 24 থেকে 26 তারিখ। দীঘায় মৎস্যজীবীদের সমুদ্রে নামায় জারি হয়ে গেল নিষেধাজ্ঞা। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পরীক্ষা রয়েছে। জুনপুর থেকে মিসাইল উৎক্ষেপণের ট্রায়াল চলবে ওই 6 দিন, জানা যাচ্ছে এমনটাই। সেই কারণেই সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নিরাপত্তার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করে DRDO মৎস্য দপ্তর। এই নিয়ে দ্বিতীয়বার মিসাইল উৎক্ষেপণের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হলো। তা নিয়ে এখন চর্চা সৈকত নগরীতে। এই কারণে গত 16 মে থেকে 30 মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছিল। বারবার নিষেধাজ্ঞার জেরে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের। এবারও সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে, এমনই আশঙ্কা করছে মৎস্যজীবী সংগঠনগুলি। বৃহস্পতিবার জুনপুর ভূমিরক্ষা কমিটির পক্ষ থেকে জুনপুরের মতো জনবহুল এলাকায় মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বাতিলের দাবিতে কাঁথি এক ভিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকেও উৎক্ষেপণ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার কথা ঘোষণা করা হয়েছে। তাতেই শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে। মৎস্যজীবী সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশিস শ্যামলও এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলছেন, বারবার নিষেধাজ্ঞা জারি করে মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবীরা। সে কারণেই আমরা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে নিষেধাজ্ঞা বিষয়ক নোটিশ যে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে তা নিশ্চিত করে দিয়েছেন কাঁথি মৎস্য দপ্তরের সহ মৎস্য অধিকর্তা সুমন সাহা। মানে 3 মিনিট হচ্ছে অ্যাকচুয়ালি ওটাই বেশি আছে। আর বাকি কয়েকদিন হচ্ছে কুকুরা টুকুরা হচ্ছে, মাছের রেট খুব একটা ভালো না, রেটও ভালো নয় ওদিকে শুনছি। আর এদিকে জলের দাম বেশি দিলাম। আর এদিকে আচ্ছা ঠিক আছে, কত দিল? একটা সরকারি নির্দেশিকা দেওয়া হয়েছে যে মৎস্য শিকার আবার বন্ধ রাখতে বলা হয়েছে। এটা ফ্লাইট টেস্টিং হবে, কি বলবেন? বলার তো কিছু নাই। দেখুন, সরকারি নির্দেশিকা যেটা করেছেন সেটা তো আমাদেরকে মানতে বাধ্য হব অবশ্যই। তবে আমরা চাইছি, আমরা তো সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা স্টাফ। অতএব বন্ধ ছিল, আগে বন্ধ ছিল, এখন যদি আবার কিছুদিন বন্ধ থাকে তাহলে আমরা তো একটা প্রবলেমের মধ্যে পড়ে যাব, অসুবিধার মধ্যে পড়ে যাব। এটা যদি সরকার যদি আমাদেরকে দেখেন একটু কি ব্যাপার করা যায়, সেগুলো যদি একটু ভাবনা চিন্তা করেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে মোটামুটি বন্ধ করতে অবশ্যই বন্ধ করব। দেখুন, ডেপুটেশন ঠিক না, আজকে আমরা একটা কন্টাই 1 নম্বর ব্লকের বিডিও সাহেবকে একটা লিখিত আবেদন এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দিতে এসেছিলাম যে জুনপুর যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বন্ধ করার আবেদন। আপনারা সকলে জানেন যে আজকে আমরা বিডিও সাহেবকে এই চিঠিটা দিলাম। আমাদের এই চিঠিতে গ্রামের যারা গ্রামবাসীদের সই সহ, প্রত্যেকের সই সহ আমরা একটা এই চিঠি দিয়েছি। এই চিঠিতে আপনারা জানেন যে জুনপুটে ওই এলাকায় জুনপুর মৎস্যপটি এবং জুনপুর সংলগ্ন বিরামপুর কলোনি, বিরামপুর, ওখানে যেখানে মিসাইল উৎক্ষেপণটা করছে, সেই মিসাইল উৎক্ষেপণ যেখানে করছে, যেখানে জনবসতি ঘনবসতি, সেখানকার থেকে প্রায় 100 মিটারের দূরত্বও না। তো আমরা বিগত দিনের মতোই আমরা আন্দোলনে নেমেছি
আন্দোলন চালিয়ে যাচ্ছি জুনপুর ভূমি রক্ষা কমিটির আহ্বানে। দলমত নির্বিশেষে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার মানুষকে নিয়ে, এলাকার বাসিন্দা হয়ে, কারণ আপনারা জানেন ওনারা যেটা বলছেন, প্রথমে বলেছিলেন যে টোটালি সকলকে উঠে যেতে হবে, পরবর্তীকালে একটা এতে এলেন যে সেখানে আমাদেরকে 7 ঘন্টা 8 ঘন্টার জন্য কোথায় জুনপুর এবং কোথায় মাজলাপুর স্কুল, সেখানে প্রায় 5-7 কিলোমিটার দূরে আর একটা রেস্কিউ সেন্টারে ওনারা রেখে দিবেন। আর 3 থেকে 4 দিন 6 দিন করে নৌকায়, সমুদ্রে নৌকো ট্রলার এগুলো যাতায়াত বন্ধ। তো মৎস্যজীবীদের জীবন জীবিকা বিপন্ন হচ্ছে তার দাবি, এবং সেই এলাকার মানুষ সমুদ্রে মাছ ধরে, মানুষ খাটাখাটনি করে, খেটে খাওয়া মেহনতি মানুষরা খাটাখাটনি করে ওনারা জীবন জীবিকা নির্বাহ করে। আপনারা জানেন যে সেই এলাকার যে ম্যানগ্রোভ আছে, সে পরিবেশও বিপন্ন হবে। আমরা বিভিন্ন পরিবেশ চেতক মানুষদের সাথে কথা বলেছি, সায়েন্টিস্টদের সাথে কথা বলেছি, ওনারা বলছেন আমরা বড় বড় দেশে, সেই দেশে যে সেখানে একটা মিসাইল কেন্দ্র আছে, আমাদের দেশে প্রায় 2টো আছে, এবং আমাদের দেশে অনেক ফাঁকা জায়গা আছে, আমাদের রাজ্যও আছে। সেই জায়গায় কেন্দ্র সরকার ডিআরডিওর মাধ্যমে ওনারা করতে পারেন, সাগরের মতো জায়গায় যেখানে ঘনবসতি এত নেই সেখানে করতে পারেন, কিন্তু এখানে করছেন কারণ মূলত উদ্দেশ্য হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা হরিপুরে, যেটা পেন্ডিং হয়ে আছে, সেটাকে মূলত এই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ছোট্ট একটা জায়গায় নেওয়ার পরে সেখানে ওনারা এই মিসাইল কেন্দ্রের নাম করে সেখানে হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার একটা বড় চক্রান্ত চলছে। বিগত দিনে আমরা যেটা আন্দোলন করেছিলাম, মশাল মিছিল করেছিলাম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার দাবিতে। পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক 1 নম্বর ব্লকের কেশপুরে গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করতে ফেলে দেওয়া মাছের আঁশ দিয়ে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড গয়না, এমনকি ঘর সাজানোর নানা উপকরণ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। তুলো, কাগজ, কাপড় কিংবা বিভিন্ন ধরনের ক্লে দিয়ে আপনারা তো গয়না দেখেছেন। আবার ধরুন বিভিন্ন ধরনের রং বা অন্যান্য জিনিস দিয়ে ঘর সাজানোর নানা উপকরণ তৈরি হয়। বাজারেও বেশ ভালো দামে বিক্রি হয় এগুলো। কিন্তু জানেন কি, মার্কেটে কিংবা আপনার বাড়িতে মাছ ছাড়ানোর পর ফেলে দেওয়া আঁশ দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস, যা আপনি দেখলে প্রথমবার বিশ্বাস করবেন না। এত সুন্দর কাজের নিপুণতা এবং সুন্দর সুন্দর ভাবনা চিন্তা যা আপনি আগে হয়তো ভাবেননি। ফেলে দেওয়া মাছের আঁশ দিয়ে তৈরি হচ্ছে কানের দুল, হার, বিভিন্ন শোপিস সহ একাধিক জিনিস। মাছের আঁশ দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে স্বনির্ভর হচ্ছেন গ্রামীণ এলাকার মহিলারা পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক 1 নম্বর ব্লকের কেশপুরে। এই ব্লকের স্বসহায়ক দলের মেয়েদের 18 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করতে ফেলে দেওয়া মাছের আঁশ দিয়ে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড গয়না, এমনকি ঘর সাজানো নানা উপকরণ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের পক্ষ থেকে দেওয়া সেই প্রশিক্ষণ দিয়ে বাড়িতেই মহিলারা তৈরি করছেন নানা জিনিস। সরকারিভাবে এবং স্থানীয়ভাবে এই সমস্ত জিনিস বিক্রি করে স্বনির্ভর হচ্ছেন মহিলারা। সম্প্রতি তারা সৃষ্টি মেলাতে তাদের প্রদর্শনীর জন্য ডাকও পেয়েছেন। প্রসঙ্গত, মাছ ছাড়ানোর পর ফেলে দেওয়া হয় আঁশ। বড় বড় আঁশকে এনে বিভিন্ন পদ্ধতিতে তাকে প্রক্রিয়াকরণ করে কেটে বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে, এবং যা দেখতে অত্যন্ত সুন্দর। কালার তো আমি এমনি তো চিটিয়ে ছেড়ে দেবো। বেশি লোকজন আমি তো উপারটা দিতে দিই, ঠিক ময়ূর নয়, ওরা পাখির পাতা ছিল, আমি অনেক রেডি করা হয়েছে মেলায় যাওয়ার। এখন ভাঙাটা বেশি আলোটা ছিল তো কি করবো, আর হয়ে গেছে। তোমাদের কালো কালো লাগবে, কালো কালো লাগবে। আমরা কালোই ভালো, আমরা ফর্সা নই তো। আমাদের মানা দিদি আঁশের সাপ্লাই দেয়, ওটা 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 ভালো নামটা বল, সুধা লাগবে। ওই
আচ্ছা একবার রিপোর্টার দাদার সঙ্গে এটা তো দেখাবে তো। এটাই তো দুর্গা ঠাকুরের মূর্তিটা দারুণ লাগছে। বইতে পারি বইতে তোমরা হচ্ছে মেলাতে কত করে বিক্রি করবে এগুলো? আমার অনেক সাজ ছিল একদিন মেলাটা দিতে দিতে আমি তবু আমার আরে তুই দেখে চলে আসবি। আমি বললাম আমি দেখতে যাবো। তুই শুন সকালে ট্রেনে যাবি আমি ভোরে তোকে আবার বিকেলে ট্রেন আমি এই যে আপনারা আঁশ দিয়ে হাতের কাজ তৈরি করছেন, কি আপনাদেরকে উদ্যোগ দিল বা কিভাবে তৈরি করতে শিখলেন? এটা বিডিও অফিস থেকে এপিএসের দিদি ভাই সিএসপি দিদিকে বলেছিল যে আঁশের কাজের জন্য মেয়ে দরকার। দিদি আমাদেরকে ওখানে বিডিও অফিসে নিয়ে যায় আঁশের কাজের জন্য। দিয়ে ওখানে হচ্ছে আঁশের কাজে মাছ তৈরি করা, বিভিন্ন কানের তৈরি করা, ময়ূর তৈরি করা, নৌকো তৈরি করা, জোড়া ময়ূর তৈরি করা, তারপরে বগ তৈরি করা। কতদিনের প্রশিক্ষণ ছিল? ওটা 18 দিনের প্রশিক্ষণ ছিল। কোনো সার্টিফিকেট টার্টিফিকেট কি দেওয়া হয়েছিল প্রশিক্ষণ শেষে? না। আপনারা যে কাজগুলো শিখেছেন তো এই ধরনের কি আগামী দিনে আরো কাজ চাইছেন? হ্যাঁ। কি কি কাজ করেছেন এবং যেগুলো বিক্রি হচ্ছে সেখান থেকে তো আপনাদের একটা রোজগার আসছে? হ্যাঁ। পরবর্তীতে কি চাইছেন? এই কাজটা আরো বড় করে হলে আমাদের সুবিধা হয়। এখানে একটা ফ্যাক্টরি মতো হোক সেটা কি চাইছেন? হ্যাঁ। আপনার নাম? শিখাপড়া। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।